আচ্ছা এ করো। আজকের ক্লাস অবশ্য বেশি উপস্থিত থাকবে না, স্বাভাবিক, তোমরা জানো না আমি আসলে ক্লাসটা রেকর্ড করতে চেয়েছিলাম, রেকর্ড করে আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে কি যে রেকর্ড করে আপলোড করলে ওই রেকর্ড করা তারপর ভাই ওটা আবার ওই আপলোড করাটা ঝামেলা হয়, বরং একসঙ্গে ক্লাসটা নিলে থেকে যাবে আর কি গ্রুপে, অসুবিধা নেই। হ্যাঁ এবার ঠিক আছে। এই লাইটটা একটু কম দিলে ভালো হতো, এদিক থেকে আরেকটু লাইটটা বেশি এসছে, বুঝছো? হ্যাঁ তাই দেখি, আচ্ছা একটু দেখি আমরা। তাও এসছে এই যে আমি চাই লাইট নাই থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, অসুবিধা না, টাকা লাগবে না। ওকে দেখো, আজকে অবশ্য আমরা 22 তারিখে ক্লাসটা আজকে করব, তোমরা একটু গুরুত্ব দিয়ে করবা, ঠিক আছে? আমরা একটু ক্লাসটা দ্রুত শেষ করার চেষ্টা করব। তো গতদিন যেখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম একটু খেয়াল করো, সেটা হলো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এই যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, তো আমরা যখন বেনজিনের সঙ্গে দেখো ইথাইল ক্লোরাইড বা মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করব শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে আমরা কি জানি, হাইড্রোজেনটা সিএল এর সাথে বের হয়ে চলে যাবে। ধর এই যে হাইড্রোজেনটা এ সিএল এর সাথে বের হয়ে চলে গেল, আর ইথাইল গ্রুপটা এখানে চলে আসবে, তাই না? খেয়াল করো, CH2 CH3 ইথাইল বেনজিন প্লাস হচ্ছে HCl, ঠিক আছে? আচ্ছা দেখা যায় তো, গ্রিগনার বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, এগুলো ভাই অনেক দেরি আছে, ঠিক আছে? এগুলো পরে, এগুলো অবশ্যই পড়তে হবে, এখন না, এগুলো অনেক পরে, ঠিক আছে? ওকে দেখো, আমি তোমাদের কমেন্টগুলো তেমন হতো আজকে দেখবই না, শুধু টানা ক্লাস নিয়ে যাবো, তোমরা খেয়াল করবা। তাহলে আমাদের ইথাইল বেনজিন হয়ে গেল। যখন কোন একটা স্টুডেন্টকে এইটা করতে দেওয়া হয় এই যে বেনজিনের সঙ্গে প্রোপাইল ক্লোরাইড, এই যে সরি প্রোপাইল ক্লোরাইড শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতেই, তখন স্টুডেন্টরা কি করে ভাইয়া জানো, এই যে প্রোপাইল মূলকটা এখানে লাগাই দেয় বলয়ের সঙ্গে, অর্থাৎ CH2 CH3, এই যে এই প্রোপাইল মূলকটা বেনজিন বলয় দিয়ে দিল, আর এইচ আর সিএল মিলে HCl তৈরি করলো, এটাই পূরণ করে। রাজশাহী বোর্ড 2016তে MCQ এই MCQটা দিয়েছিল, এই বিক্রিয়া পূর্ণকরণটা দিয়েছিল, এবং দেখা গেছে 99% স্টুডেন্টই এইটা পূরণ করে দিয়ে চলে এসছে। এটা কিন্তু হবে না, মাথায় থাকে যেন। মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করলে মিথাইল মূলকটা বলয়ের সঙ্গে যুক্ত হবে, ইথাইল ক্লোরাইড বিক্রিয়া করলে ইথাইল মূলকটা যুক্ত হবে, কিন্তু প্রোপাইল ক্লোরাইড বিক্রিয়া করলে কিন্তু এই প্রোপাইল বেনজিন হবে না। কেন হবে না সেইটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করবা তোমরা। ওকে, এইটা হবে না, কেন হবে না খেয়াল করো। ওকে, এটা হবে না। রাজশাহী বোর্ড 2016 প্রশ্ন, আমি তোমাদেরকে বইয়ের প্রয়োজনে বলে দিচ্ছি কোন পেজে আছে, আগে একটু দেখে নাও কেন হবে না। এই যে ভাইয়া তোমরা নিশ্চয় আমি অ্যালকিন প্রস্তুতির যে বিক্রিয়াটা করেছিলাম, খেয়াল করো, অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি একদম শুরুর দিকে দেখবা ক্লাসের, অবশ্যই দেখবা। সেখানে কি দেখবা দেখো, এই যে CH3 CH2 CH2 Cl, এই যে ইথাইল ক্লোরাইডকে যখন, আচ্ছা আমি এখানে দেখা যায় তো না, এটা যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, কৌশলে দেখি কি আমরা, সিএলটা এর সঙ্গে চলে যায়, তাই না? Cl4 মাইনাস, ঠিক তো? প্লাস এর সাথে তৈরি হচ্ছে কি, এ চলে গেলে এই ইলেকট্রন নিয়ে যখন এর সাথে বের হয়ে চলে যায়, তোমরা এই কৌশলগুলো দেখেছো, CH3 CH2 প্লাস এইটা তৈরি হওয়ার কথা, প্রোপাইল কার্বনিয়াম তৈরি হওয়ার কথা।
কিন্তু ওই যে মনে আছে তোমাদের যে কার্বনিয়ামগুলোতে কিন্তু হাইড্রোজেন শিফটিং হয়, অর্থাৎ যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন যদি এখানে চলে যায়, এখান থেকে একটা হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে, মানে হাইড্রাইট আর কি, হাইড্রোজেন বলা যাবে না, এই যে এখান থেকে যদি হাইড্রোজেন মাইনাস শিফট করলে হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে ওখানে যখন চলে যাবে তাহলে এইটা তৈরি হয়ে যাবে। কিন্তু দেখো CH3, এই যে, অর্থাৎ 1 ডিগ্রি কার্বনিয়ামের চেয়ে যেহেতু 2 ডিগ্রি কার্বনিয়াম বেশি স্থায়ী, তাই এক্ষেত্রে কি হয় জানো, ওই যে অ্যালকিন তৈরির সময় যেটা দেখেছিলাম আমরা অ্যালকোহল থেকে, যে হাইড্রাইটটা এর কাছে চলে যায় ইলেকট্রন নিয়ে গিয়ে 2 ডিগ্রি কার্বনিয়ামটা তৈরি হয়। যেহেতু 2 ডিগ্রি কার্বনিয়ামটা বেশি স্থায়ী, তাই এটাই তৈরি হবে। অর্থাৎ আমরা যদি এই যে বেনজিনের সঙ্গে CH3 CH2 CH2Cl প্রোপাইল ক্লোরাইডের বিক্রিয়া করাই, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি অবশ্যই শুষ্ক, তাহলে আমাদের বিক্রিয়াটা উৎপাদটা তৈরি হবে এইটা। অর্থাৎ এই যে কার্বনের পজিটিভ চার্জ আছে সেটাই তো এখানে যুক্ত হয়, এইটা তৈরি হবে, এই যৌগটা তৈরি হবে। কি কথা বোঝা গেছে? যে আমরা যেটা দেখলাম এই কার্বনটা যুক্ত হবে না, হবে এইটা। অর্থাৎ 2 ডিগ্রি কার্বনিয়াম যেহেতু বেশি স্থিতিশীল, তাই 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কার্বনিয়াম হাইড্রাইটটা শিফট করার কারণে তৈরি হবে, অর্থাৎ এইটা হবে উৎপাদ। এই উৎপাদটা তৈরি হবে, এটা যেন মাথায় থাকে তোমাদের। ওকে, এটা রাজশাহী বোর্ড 2016-তে দিয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো এই যৌগটার নাম কি আসলে? যদি ইউপ্যাক নাম করতে চাই তাহলে 1 2 3 নাম হবে 2-ফিনাইল প্রোপেন, নাম হবে 2-ফিনাইল প্রোপেন। কি ঠিক আছে? 2-ফিনাইল প্রোপেন, 2 নম্বরে ফিনাইল মূলক, তাই নাম হচ্ছে 2-ফিনাইল প্রোপেন। এটার বাণিজ্যিক নামটাই বেশি জনপ্রিয়, বাণিজ্যিক নাম কিউমিন। এর বাণিজ্যিক নামটা হচ্ছে কিউমিন। 2-ফিনাইল প্রোপেনও বলতে পারো অথবা কিউমিন। কেউ কোন প্রশ্ন করছে? আচ্ছা, কি মনে থাকবে? তাহলে আমরা কি দেখলাম? আচ্ছা, আমি আরো একটা উদাহরণ দেব, সমস্যা নাই। তাহলে এটা কিন্তু হবে না ভাইয়া, সরি, ওই যে এই মূলকটা কিন্তু তৈরি হবে না, হবে কোনটা? এইটা। এবং এই কার্বনটা বলের সঙ্গে যুক্ত হবে, 2-ফিনাইল প্রোপেন বা কিউমিন। এর আরেকটা নাম আছে, সাধারণ নাম। তোমরা জানো যে নামকরণের পদ্ধতি হচ্ছে 3টা। ইউপ্যাক পদ্ধতি, যেটা আমরা করে ফেলেছি। উদ্ভূত পদ্ধতি, এই ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে রাখছি, নিশ্চয়ই তোমরা দেখেছো এতদিনে, কারণ ওই গ্রুপ লিঙ্ক, ইউটিউবের লিঙ্কটা কিন্তু আমি তোমাদের গ্রুপে দিয়েছি। তাহলে ইউপ্যাক পদ্ধতিটা হয়ে গেছে আমাদের। উদ্ভূত পদ্ধতির ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে। আর সাধারণ পদ্ধতির কিছু নামকরণ আছে, যেটা আমি তোমাদের এখনো করাইনি। এই যখন দরকার হবে, যেটা এইভাবে করতে করতে আমাদের হয়ে যাবে। তো এখন সেটা বলতেছি, এই যৌগটা সাধারণ নাম কি আসলে? 2-ফিনাইল প্রোপেন ইউপ্যাক নাম, কিউমিন এটা হলো বাণিজ্যিক নাম। আর সাধারণ নামটা কি দেখো একটু, সাধারণ নামটা আমি দেখাচ্ছি, তার আগে একটু তোমাদের শিখাই নি। হ্যাঁ, এই যে ফারিয়া রিয়া, এই যে ভাই ক্লাস কিচ্ছু করো না, এখন আসে বলছো ফিনাইল মূলক এটা কিভাবে এলো? এই ফিনাইল মূলক না আগে কত আলোচনা করেছি, খেয়াল করো তো। এই মূলকটার নাম কি বল? এটা কতবার আলোচনা করেছি আমরা, C6H5। এই মূলকটার নাম যে ফিনাইল মূলক, বলো এটা কতবার এর আগে আলোচনা করেছি আমরা। এই অ্যারোমেটিক যৌগ শুরুর পর থেকে আলোচনা করছি যে C6H5 এটা হলো ফিনাইল মূলক। এই জন্যই বলছি ভাই ক্লাসগুলো খুব গুরুত্ব দিয়ে করতে হবে আসলে। কি ফারিয়া, এটা বুঝতে পারলা? কি ক্লাসগুলো করতে হবে, খালি আন্দাজি ক্লাসে থাকলাম, পড়লাম না, ভংসং করে কিন্তু কোনো লাভ নাই। এই যেসব স্টুডেন্টগুলো ক্লাস করার পর ক্লাস নোট করে গ্রুপে আপলোড করছে, এরা কিন্তু অনেক পরিশ্রম করছে, এবং তারা জানে যে গ্রুপে যখন আপলোড করব এটা অনেকে দেখবে, ফলে তারা যে কনসেন্ট্রেশন নিয়ে করছে আদারদের সেটা হবে না। আমি কনফিডেন্টলি বিশ্বাস করি যে যারা ক্লাস করার পর ক্লাসগুলো গ্রুপে আপলোড করছো, অবশ্যই তাদের প্রিপারেশনটা বেশি ভালো হচ্ছে, কারণ তারা খুঁটিয়ে পড়ে সেটা আপলোড করছে। এই জন্য ভাই এটা হচ্ছে ফিনাইল মূলক, এর আগে অনেকবার বলেছি আমরা। দেখো তাহলে এইটার নাম হচ্ছে 2-ফিনাইল প্রোপেন বললাম, তাই না? সাধারণ নামটা আমি শিখছি এখন আমরা, CH3। তাহলে সাধারণ নামটা আমরা একটু দেখি। এই যে যেমন CH3 CH2 CH3,
তোমরা কোনো জিনিস যতবার বুঝবা না আমি ততবার তোমাদের বুঝাবো, কোনো টেনশন নাই ভাই এটা নিয়ে। কিন্তু যখন দেখা যায় যে একটা জিনিস একবার আলোচনা করেছি ভুলে যেতে পারো, কিন্তু একটা জিনিস নিয়ে যখন অসংখ্যবার আলোচনা করা হয় তারপরে যখন তোমার মনে আমি ভুলে গেছি, তাহলে অবশ্যই ভাই পড়াটা ওরকম পড়া আসলে হয় নাই। ওকে, এই যে এই যৌগটার যদি ইউপ্যাক নামকরণ আমরা করি তাহলে এটার নাম হবে 1 2 3 4 2 মিথাইল বিউটেন, তাই না? এটার ইউপ্যাক নাম হচ্ছে 2 মিথাইল বিউটেন, এটার ইউপ্যাক নাম হচ্ছে 2 মিথাইল বিউটেন। কিন্তু সাধারণ নামকরণ যদি করি ভা, সাধারণ নামকরণ নিয়ম হচ্ছে, ধরো এই যে এটা আমি আরেকটা যৌগ লিখছি এখানে CH3 CH2 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 CH3। দেখো যারা গতদিনের ক্লাসটা করেছ, যতদিনের ক্লাস করেছো কিন্তু আজকে আবার ক্লাসে উপস্থিত আছো, দেখো তাদের কিন্তু বিষয়টা রিভাইজ হয়ে যাচ্ছে। এই জন্য ফাঁকিবাজি করাটা কিন্তু ভাই ভালো না। ওকে, তো দেখো 1 2 3 4 5 সাধারণ পদ্ধতিতে যদি এই অ্যালকেনটার নামকরণ করি আমরা তাহলে বলবো এন পেন্টেন। এন পেন্টেন কারণ হচ্ছে এখানে মোট 5 কার্বন, এই জন্য পেন্টেন। যেহেতু কোনো শাখা টাকা কিচ্ছু নাই, নর্মাল পেন্টেন এটা, এই নর্মালকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এইটা হলো এন পেন্টেন। ওকে, তো এখানেও দেখো 1 2 3 4 5 কার্বন আছে। সাধারণ পদ্ধতিতে এটার নামও কিন্তু পেন্টেন, সাধারণ পদ্ধতিতে এটার নামও পেন্টেন। কিন্তু এখানে যেহেতু মূল শিকলের সাথে একটা শাখা আছে, একটা শাখা থাকলে তার নাম হবে আইসো, আইসো পেন্টেন। কি ঠিক আছে? একটা শাখা যেহেতু মোট 5 কার্বন 1 2 3 4 5 এবং একটা শাখা আছে, একটা শাখা থাকলে তার নাম হচ্ছে আইসো পেন্টেন। এই সাধারণ পদ্ধতির নামগুলো কিন্তু ভাই খুব একটা ভালো না। যেমন আমি তোমাকে বললাম যে আইসোহেপটেনের সংকেত লিখো, আমি তোমাদেরকে বললাম যে আইসোহেপটেনের সংকেত লিখো, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো হেপটেন যখন তাহলে 7 কার্বন হবে এবং আইসো যেহেতু তাহলে একটা শাখা থাকবে, অর্থাৎ CH3 CH2 CH3 CH2 CH2 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 আইসোহেপটেন। কেউ মনে করে এটা লিখলো, আবার কেউ দেখো এইটা লিখলো CH3। মাথায় রাখবে এটা কিন্তু সলভ ক্লাস, আমি তোমাদের জেনারেল যে লাইভ ক্লাসগুলো হয় ওরকম অত কমেন্ট দেখছি না, তোমরা একটু বোঝার চেষ্টা করো। অলরেডি তোমাদের গ্রুপে অনেকেই কিন্তু এটা পোস্ট দিয়ে দিয়েছে, হ্যাঁ তোমরা সেগুলো একটু দেখো ভাই, তাহলে ঠিক হয়ে যাবে। আবার কেউ মনে করো এইটা লিখলো CH2 CH2 CH3 1 2 3 4 5 6 7, এই দেখো আমি মনে করো তোমাকে বললাম যে আইসোহেপটেনের সংকেত লিখো, দেখো কেউ এটা লিখলো মানে 3 মিথাইল হেক্সেন, কেউ এটা লিখলো 2 মিথাইল হেক্সেন, দুটাই কিন্তু ঠিক। ফলে আমি আসলে যে যৌগ চাচ্ছি আমি কেমনে তোমাদের বুঝাবো আমি কোন যৌগ চাচ্ছি? এই জন্য সাধারণ নামগুলো কিন্তু ভালো না। কিন্তু আমি যদি বলতাম 3 মিথাইল হেক্সেন তাহলে তোমরা এইটা বুঝতা, বা যদি বলতাম 2 মিথাইল হেক্সেন তাহলে এটা বুঝতা, একবার অ্যাকুরেট বুঝতা কোন যৌগ। কিন্তু আইসো বললে এগুলো বললে কিন্তু অ্যাকুরেট সবসময় বোঝা যাবে না। যেমন আইসোহেপটেন বললে এটাও হয় এটাও হয়। তাহলে আপাতত শুধু এইটুকু জেনে রাখো তোমরা যে প্রধান শিকলের সাথে কোনো শাখা না থাকলে ওটা এন দিয়ে নামকরণ করব আমরা, আর যদি একটা শাখা থাকে উচ্চারণ হবে আইসো। হয়তো বলবা ভাইয়া দুটা শাখা যদি এরকম থাকে তাও আইসো। মোট কথা প্রধান শিকল থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলেই আইসো, আর যদি দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় মানে একই কার্বনের দুটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয়, ভিন্ন ভিন্ন কার্বন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো আইসো, কিন্তু একই কার্বন থেকে হলো, এই যে এরকম মনে করো এই যে প্রধান শিকলের মধ্যে দুটা হাইড্রোজেন ছিল দুটাই প্রতিস্থাপিত হয়েছে, তাহলে মোট কয় কার্বন 1 2 3 4 5, তাহলে পেন্টেন। পেন্টেন যেহেতু দুটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে এক কার্বন থেকে তাই উচ্চারণটা হবে নিও, নিও পেন্টেন। অর্থাৎ প্রধান শিকলের একটা কার্বনের মানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় শাখা আসলে উচ্চারণটা হয় আইসো, আর দুটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলেই উচ্চারণটা হবে আমাদের নিও। কোনো প্রশ্ন আছে? নিও, তার মানে এটা হলো নিও পেন্টেন। ওকে, এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে মানে সাধারণ নামগুলোর কোনো মানে শৃঙ্খলা নাই ভাই, সহজ কথা এটা, ওই প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে আর কি। মানে ইউপ্যাকের মতো যে একদম সাজানো গোছানো ওরকম না, বুঝছো? তাই টেনশনের কোনো কারণ নাই, যখন যে জায়গায় যাব সেটা বুঝতে পারলেই হলো, এটা নিয়ে টেনশন করবা না।
যেমন ধরো এই যৌগটা CH CH3 CH2 CH3 CH3 CH3। তো দেখো ভাই একটু এখানে আইসো আবার নিও দুটাই আছে, কিন্তু মানে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে দুটাই চলে গেছে। আইসো আর নিও দুটাই মনে হলে ওটা আইসো নামকরণ করা হয়। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 মোট 8 কার্বন, তো তাহলে অকটেন। অকটেন যেহেতু দুটাই আছে, এই দিক থেকে ধরলে আইসো মনে হচ্ছে, এখান থেকে ধরলে নিও মনে হচ্ছে, তাহলে আইসো অকটেন। এটা হলো আইসো অকটেন। এখন মনে করো আমি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম আইসো অকটেনের সংকেত লিখো, তো কেউ এটা লিখলো, আবার কেউ করলো কি 7 কার্বন শিকলে দিয়ে একটা মিথাইলমূলক শাখা দিল, ওটাও তো আইসো অকটেন হবে আসলে। এই জন্যই সাধারণ পদ্ধতিতে একটা নাম বলে যে সংকেত লিখতে বলা হয়, দেখবা বিভিন্ন জন বিভিন্নটা লিখবে, সব ঠিক। তাই ওগুলো নিয়ে তোমরা আপাতত মাথা ঘামাবো না ভাই। আমরা যে জায়গায় যাব, যে যৌগনে কথা বলবো, মানে সাধারণ নামকরণের ক্ষেত্রে তোমরা এভাবে চিন্তা করবা না যে ভাইয়া এটা থাকলে কি হতো, ওইটা থাকলে কি হতো, এইভাবে চিন্তা করবা না। জাস্ট যে যৌগটা তোমরা দেখছো সেটা বুঝতে পারলেই হলো। তাহলে এখানেও তাই প্রোপেন, সরি এই যে এটা হচ্ছে প্রোপেন, তাই না? ঠিক আছে, প্রোপেন। এখানে আবার কি আছে, ফিনাইল মূলক বা বেনজিন আর কি। এই জন্য এটাকে বলি আমরা আইসো, মানে এটাকে কি বলতাম বলো দেখি, দাঁড়াও, এইটাকে কি বলতাম? এইটাকে বলতাম আমরা প্রোপাইল বেনজিন। কি বলতাম ভাই এটাকে আমরা? প্রোপাইল বেনজিন। যদি ওটা হতো তাহলে এইটাকে বলতাম আমরা প্রোপাইল বেনজিন বা এন প্রোপাইল বেনজিন বললেও সমস্যা নাই। এন প্রোপাইল বেনজিন বা প্রোপাইল বেনজিন বলতাম, ঠিক আছে? আর তাহলে এখানে কি বলবো? তাহলে আইসো, এটা হবে আইসো প্রোপাইল বেনজিন। এটাই রাজশাহী বোর্ড 2016 অপশনে কিন্তু আইসো প্রোপাইল বেনজিন এটাই দিয়েছিল, আইসো প্রোপাইল বেনজিন। ক্লিয়ার কি? এটা হবে তাহলে আইসো প্রোপাইল বেনজিন। এই যে ভাই এটা হলো 1 ডিগ্রি প্রোপাইল বেনজিন হতো, আর এই যে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে, তাই এটা আইসো, তাহলে আইসো প্রোপাইল বেনজিন। ওকে, তাহলে মাথায় থাকে জানো, প্রোপাইল ক্লোরাইড বিক্রিয়া করলে কিন্তু এইটা হবে না, হবে কোনটা? এইটা। এটা রাজশাহী বোর্ড 2016 প্রশ্ন আমি দেখাচ্ছি। তো আমি এখন একটা বিক্রিয়া তোমাদের করতে দিব, তোমরা নিজেরা একটু করো তো ভাই, পারো কিনা দেখি। তোমরা যে 2-1 জন লাইভ ক্লাস করছে, কয়জন করছে বাবা? 46। তোমরা যে 46 স্টুডেন্ট লাইভ ক্লাসটা এখন করছো ভাইয়া, একটু দেখো দেখি তোমরা। এই যে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তোমরা একটু বিক্রিয়াটা করে নাও তো ভাই দেখি, তোমার তারপর আমার সাথে একটু মিলাই নিবা। এখন বিক্রিয়াটা তোমরা করো, করে আমার সাথে মিলাই নাও, দেখি হয় কিনা। ভুল হোক অসুবিধা নাই, তো ভুল তো হবেই রে ভাই, ভুল হলো অসুবিধা কি? একটু করো, আমি ততক্ষণ তোমাদের কমেন্টগুলো একটু দেখি, যে কয়েকজন ক্লাস করছো তোমাদেরগুলো একটু দেখি। আচ্ছা ফারিয়া, তখন জিজ্ঞেস করলাম তুমি কি বুঝতে পেরেছো, পরে কি লিখছে? হ্যাঁ আটকে ছিল কি? ওর নেটে বোধহয় প্রবলেম। আচ্ছা জুবাইদা আল মাহমুদ, থ্যাংক ইউ ভাই। এই বিক্রিয়াটা তোমরা একটু করো দেখি ভাই। আচ্ছা ফাইল লিখছো, জি ভাই বুঝছি, ওইটা ভুলে গেছি ভাই। অর্গানিক তো এরকমই বুঝছো, ভুলে যাবা, ঠিক আছে, ভুলে যাবা। এই জন্য বারবার দেখতে হবে। এখন তো তোমার তো ওই করোনাকালীন সময়ের কারণে তো একটা সুবিধা, টাইম পাচ্ছ ভাই, বুঝছো, বেশি বেশি দেখবা, তাহলে তো হয়ে যাবে। আমি কেন তোমাকে বললাম, কারণ এই যে তুমি ওটা ফিনাইল ভুলে গেছো, আমি যেহেতু অনেকবার দেখিয়েছি, তাই আমার ধারণা ছিল যে তোমরা নিশ্চয়ই জানো। এই যে আমি বললাম না, আর না বলার কারণে যে তুমি না বুঝতে পারো, ক্ষতিটা তো তোমার হবে। মানে আমাকে বলতে হচ্ছে, এই জন্য আমার অসুবিধা নাই, কিন্তু তুমি যে না বুঝতে পারলে ওইটা ভুলে যাবা, ওইটাই হচ্ছে ভাইয়া প্রবলেম। মানে ওটাই আমার আশঙ্কা আর কি, যে স্টুডেন্টদেরকে আমি তো মনে করলাম যে এটা তো বোঝে বা এটা তো অনেকবার আগে বলেছি, তাহলে আর না বললেও তো কোনো সমস্যা নাই। কিন্তু পরে দেখলাম না বলার কারণে তোমরা হয়তো না বুঝেই থেকে গেলা, তখন ক্ষতি হবে তোমার। এটা আমি মানে আমার স্টুডেন্টরা কোনো কিছু বুঝবে না, পারবে না, তাদের প্রবলেম, এইটা আমি মেনে নিতে পারি না। আর এটা পারি না জন্যই দেখো ভাইয়া, আমি এক ক্লাস কিন্তু 2 বার নিচ্ছি তোমাদের। ওকে,
আমার কথা বুঝতে পেরেছো ভাই? এই জন্য আর কি। থ্যাংক ইউ। তাহলে তোমরা অনেকে হয়তো করে ফেলেছো। দেখবা তোমার কোনো বন্ধুকে যদি তুমি বিক্রিয়াটা করতে দাও ভাই, করতে দাও, সে কি করবে জানো? এই যে সিএলটা সরাই দিবে আর CH2টা এখানে লাগাই দিবে, সে কিন্তু এটা করবে, সে কিন্তু এই কাজটা করবে। দেখো ভাই, এই যে CH2টা এখানে লাগাই দিবে, দিয়ে CH3 প্লাস HCl এটা তৈরি করবে, এইটা তৈরি করবে সে। এটা কিন্তু হবে না। তাহলে কি হবে একটু দেখে নিই ভাইয়া আমরা। এইটা হবে না, তাহলে এখানে কি হবে একটু দেখে নিই। ওই যে ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদনের সময় তোমরা বুঝতে পারবা, CH3 CH2 Cl। ওকে, এখানে যখন আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা দিব, ওই যে একই ঘটনা ভাই, এই ইলেকট্রনটা সে টেনে নিয়ে এর কাছে চলে যাবে, গিয়ে AlCl4 মাইনাস তৈরি হবে। আর এখানে তাহলে প্রথম অবস্থায় কি তৈরি হবে? CH3 CH2 এইটা তৈরি হবে। তো খেয়াল করো, এই হাইড্রাইডটা যদি এখান থেকে শিফট করে, এখানে দেখো এটা 1 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হয়েছে কিন্তু, বাট এই হাইড্রোজেনটা যদি এখান থেকে শিফট করে, হাইড্রাইডটা যদি শিফট করে, এই যে হাইড্রাইড রূপে ইলেকট্রন নিয়ে যদি শিফট করে, তাহলে কি তৈরি হবে দেখো তো? CH3 চলে গেলে কি CH3 প্লাস 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে। মানে এই হাইড্রোজেন এখানে চলে গেলেই কিন্তু 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে। যেহেতু 1 ডিগ্রি কার্বনিয়ামের চেয়ে 3 ডিগ্রি কার্বনিয়ামটা অধিক স্থায়ী, তাহলে প্রোডাক্টটা কি হবে বলো তো ভাই? এই কার্বনটা গিয়ে বেনজিন বলের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এইটা হবে প্রধান উৎপাদ। এইটা, এই যে কার্বন পজিটিভ, এইটা যুক্ত হবে এখানে, CH3 এই যৌগটা কিন্তু ভাই তৈরি হবে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও বুঝতে পারলা কিনা। বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ভাই এই ভুলটা করবে তোমাদের। আমাকে একটু বলো। এফ এ হিম, থ্যাংক ইউ ভাই, তুমি গতদিনে ক্লাসটা করেছো আজকে? ও ফাহিম এভাবে লিখছো তুমি, আচ্ছা থ্যাংক ইউ, ক্লাসটা আবার করছো। আচ্ছা, সাজিবুর রহমান সৌরভ ভাই একটু আসতে, হ্যাঁ ভাই ওই যে কথাগুলো দ্বিতীয়বার বললাম তো, এই জন্য একটু দ্রুত বলেছি আর কি। এই তো দেখো দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা। সঞ্চিতা রোজ লিখেছো, বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। আর কেউ না, একটু বলে ক্লিয়ার ভাইয়া, তাহলে মনে থাকবে। তোমাদের জানো, তোমাদের কনসেপ্ট বুকে যে MCQটা দেওয়া আছে, সেখানেও কিন্তু এটা ভুল দেওয়া আছে। আমি তোমাদের ছবি তুলে মানে ঠিক করে দিয়ে ক্লাস শেষ হলে ছবি তুলাই দেবো না, ঠিক আছে? ও আচ্ছা, এখানে একজন লিখেছে, আচ্ছা ভাই দাঁড়াও আমি দেখাচ্ছি। তাহলে তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো এটা, তাই না? আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছো তোমরা এখানে, এই যৌগটার সাধারণ নাম কি হবে, তাই তো? অবশ্য তুমি না প্রশ্ন করলে অসুবিধা হতো না ভাইয়া, মানে সামনে যখন আমরা যাব এগুলো অনেকবার দেখবো আর কি। CH3 CH2 CHOH CH2 CH3, ঠিক আছে? তাহলে খেয়াল করো ভাইয়া তোমরা যে এখানে মোট কয় কার্বন? 5 কার্বন। এবং দেখো যদি এই ওইসটা প্রান্তে থাকতো, তাহলে আমরা পেন্টাইল অ্যালকোহল বলতাম বা এন পেন্টানল বলতাম। তো এখানে যেহেতু প্রধান শিকল থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে, তাই এটার নাম হচ্ছে আইসো পেন্টাইল অ্যালকোহল বলতে পারো, বা আইসো পেন্টানলও বলতে পারো। আইসোপেন্টানল, এটার সাধারণ নাম হচ্ছে ভাই আইসোপেন্টানল। অমানিশা বুঝতে পারলা ভাই? ও আশিকুজ্জামান ক্লাস করছো, থ্যাংক ইউ ভাইয়া। তোমরাই তো আসলে আমার ক্লাসের অনুপ্রেরণা, বুঝছো যে তোমরা ক্লাস করো, থ্যাংক ইউ। একটু বলো তো ভাই, অমানিশা খান, তুমি কি বুঝতে পেরেছো ভাই জিনিসটা? ক্লিয়ার কিনা বলো। এটার নাম হচ্ছে আইসোপেন্টানল। বললাম না, সাধারণ নাম আমাদের যখন যেটা দরকার হবে, বুঝতে পেরেছো, তখন সেইটা করব। সেইটা বুঝতে পারলে মোটামুটি তোমাদের হয়ে গেল মনে করবা। একটু বলো দেখি ভাই অমানিশা, তোমার জন্য আমি ওয়েট করছি যে বুঝতে পেরেছো কিনা। আমি আজকে রাজশাহী বোর্ডে 16তে যে প্রশ্নটা এসছে দেখালাম, ওইটা একটু তোমাদের কনসেপ্ট বুকেও দেখলাম যে একটু প্রিন্টিং মিসিং হয়ে গেছে, ওটা আমি ঠিক করে তোমাদের গ্রুপে আপলোড দেব। ওকে অমানিশা, তোমার জন্য ওয়েট করছি ভাই, তুমি কি বুঝতে পেরেছো একটু জানাও। ওকে না বাবা, তাহলে এই মোটামুটি আমরা দেখলাম
তুমি চিন্তা করো এক সময় কিন্তু ভাইয়া ফাইনাল পরীক্ষাতে ফ্রিডেল ক্রাফট থেকে যখন কোনো বিক্রিয়া দিত ওই বেনজিনের সাথে সর্বোচ্চ মিথাইল বেনজিন দিত, সরি মিথাইল ক্লোরাইড দিত অথবা ইথাইল ক্লোরাইড দিত। আমি আর এই যে প্রোপাইল ক্লোরাইড, তারপরে যে 3 ডিগ্রি শিফট করে 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হলো, এগুলো কিন্তু আমরা অ্যাডমিশন টেস্টে করাতাম ভাইয়া, বুঝছো? কিন্তু রাজশাহী বোর্ড 2016তে যখন দিয়ে দিল আমি তো অবাক হয়ে গেলাম, যেগুলো প্রশ্ন এখন ফাইনাল পরীক্ষা তো দিচ্ছে, তাই তোমাদের করালাম। আমার বিশ্বাস এখন তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? যদি এরকম কোথাও কার্বনিয়াম তৈরি হয় 1 ডিগ্রি শিফট করে যদি 2 ডিগ্রি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তৈরি হবে, বা 1 ডিগ্রি শিফট করে 3 ডিগ্রি তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে তৈরি হবে, বা 2 ডিগ্রি শিফট করে 3 ডিগ্রি তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে সেটা করবে, যেটা আমি তোমাদের আজকে দেখালাম। ওকে, এইবার দেখো আমরা যখন বেনজিনের সঙ্গে ধরো ক্লোরিনের বিক্রিয়া করলাম, হ্যাঁ, হ্যালোজেন বাহক ব্যবহার করলাম। হ্যালোজেন বাহক মানে হচ্ছে যেসব প্রভাবকের উপস্থিতিতে হ্যালোজেনেশন বিক্রিয়া হয় তাদেরকে হ্যালোজেন বাহক বলি আমরা। আমি তোমাদের বলেছি আগের ক্লাসে যে ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, যে কোনোটাই দিতে পারি। তাহলে কি হয়, বেনজিনের যে কোনো একটা কার্বনের হাইড্রোজেন আমরা প্রতিস্থাপন করতে পারি সিএল দ্বারা। ধরো এইটা করলাম, প্লাস এই সেল তৈরি হলো, এই যে ক্লোরোবেনজিন। যদি আমি ক্লোরিনটা এখানে দিতাম তাহলেও ক্লোরোবেনজিন হতো, যদি এখানে দিতাম তবু ক্লোরোবেনজিন হতো। বেনজিনের 6টা কার্বন হচ্ছে সমতুল, তুমি যেখানেই যুক্ত করো না কেন প্রতিস্থাপক একই নাম হবে। কিন্তু আমি যদি টলুইনের সঙ্গে, এই যে টলুইন ভাই, এটা আমি যদি টলুইনের সঙ্গে ক্লোরিন যুক্ত করি ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে কিন্তু ক্লোরিনটা তুমি যে কোনো জায়গায় দিতে পারবা না। বলবা ভাই কেন? একটা বাস্তব উদাহরণ দেই একটু। ধরো তোমার বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরটা হলো সরকারি পুকুর, তাই তোমার যেদিন খুশি যখন খুশি পুকুরের যে কোনো জায়গায় তুমি জাল ফেলতে পারো। কিন্তু ওই পুকুরটা যদি কেউ লিজ নিয়ে ফেলে, এইবার তুমি পুকুরের যে কোনো জায়গায় কিন্তু ভাই জাল ফেলতে পারবা না। যে লিজ নিয়েছে ও তোমাকে যে জায়গায় জাল ফেলতে বলবে সেই জায়গায় ফেলবা তুমি, অন্যথায় ফেলতে পারবা না। আগে বেনজিনটা সরকারি ছিল, এবার সেখানে একটা মূলক যুক্ত হয়েছে, মানে মিথাইল মূলকটাই বল এটাকে লিজ নিয়েছে। এখন এ পরবর্তী মূলককে যেখানে যাওয়ার জন্য নির্দেশ করবে সেখানেই যেতে হবে। কথা ক্লিয়ার নাকি কথার মধ্যে কোনো ভেজাল আছে? কি ক্লিয়ার তো? যে এই মিথাইল গ্রুপটা মানে বলয়ে যদি আগে থেকে কোনো গ্রুপ থেকে থাকে, তারপর যদি আরেকটা গ্রুপ আসতে চায় তাহলে কোথায় যাবে সেটা এটার উপর ডিপেন্ড করবে। তো এই কারণে প্রথমে আগে আমাদের আগে থেকেই যদি একটা মূলক চলে আসে তাহলে পরবর্তী মূলকটা যে জায়গাগুলোতে আসবে সেই জায়গাগুলোর নাম কি সেটা আমরা একটু আগে জেনে নিই, সেই জায়গাগুলোর নাম কি। ওকে, আমি বিক্রিয়াটা মিশাই দিলাম, পরে আবার করব, আগে নামগুলো আমরা দেখে নিই। একটু বড় করে লিখি, তাই না? তাহলে তোমাদের একটু সুবিধা হবে। ওকে, ধরো আগে থেকে মূলকটা এই জায়গায় চলে এসছে, তো যেখানে মূলকটা আসবে স্বাভাবিক সেটা হলো 1 নাম্বার কার্বন, তাহলে এটা সম্ভবত 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। আবার যদি কেউ এই দিক দিয়ে গুনতে চাও তাহলে এটা 1 নাম্বার, তাহলে এটা 2, এটা 3, যে দিক দিয়ে গুনি এটা 4ই হবে, এইটা 5, এইটা 6। তার মানে 2 আর 6 একই জিনিস, এটা 2 হলে এটা 6, আবার এটা 2 হলে এটা 6, এটা 3 হলে এটা 5, আর এটা 3 হলে এটা 5, আর যে দিয়ে গুণ এটা 4। তার এই হলো আমাদের বলয়ের নাম্বারিং করলাম, ঠিক আছে? তো শোনো ভাইয়া, 2 এবং 6 এই দুইটা অবস্থানের নাম হচ্ছে অর্থ অবস্থান, কাছের আর কি, এই জন্য অর্থ অবস্থান। আদি দেখা যায় বাবা এই জায়গা দেখা যায়, তাই না? আচ্ছা, 2 এবং 6 নাম্বার অবস্থানের নাম হচ্ছে অর্থ অবস্থান। এটা 2 হলে এটা 6, এটা 2 হলে এটা 6, নাম হচ্ছে অর্থ অবস্থান। 3 এবং 5 নাম্বার যে অবস্থানগুলো এদের নাম হচ্ছে মেটা অবস্থান।
আর এই 4 নাম্বারের অবস্থানটার নাম হচ্ছে প্যারা অবস্থান। ঠিক আছে, তাহলে 2 এবং 6 নাম্বার হচ্ছে অর্থ, 3 এবং 5 মানে এই দুইটা হচ্ছে মেটা, আর এইটা হলো প্যারা অবস্থান। ওকে, এখন কথা হচ্ছে তাহলে তোমাদের মনে হতে পারে, ধর এখানে মিথাইল মূলক ছিল তাই না, দিয়ে নিলাম নাও, তাহলে মনে হতে পারে এই মূলকগুলা বোধহয় 3 প্রকার। তোমাদের মনে হতে পারে এটা যে এই মূলকগুলা বোধহয় 3 প্রকার। কি কি 3 প্রকার? মনে হতে পারে এক প্রকারের মূলক হলো অর্থ অবস্থান নির্দেশক, মানে পরবর্তী মূলকটা এই অবস্থানে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করবে। আরেক টাইপের মূলক তোমাদের মনে হতে পারে মেটা নির্দেশক, অর্থাৎ পরবর্তী মূলকটা করবে। আর আরেক টাইপের মূলক মনে হতে পারে তোমাদের প্যারা নির্দেশক। তোমাদের মনে হতে পারে যে এই মূলকগুলা বোধহয় 3 প্রকার নির্দেশক, একটা হচ্ছে অর্থ, একটা মেটা, একটা হচ্ছে প্যারা। আসলে 3 প্রকার না ভাইয়া, জানো এই নির্দেশক মূলকগুলো হচ্ছে 2 প্রকার। অর্থাৎ যে মূলকগুলোকে পরবর্তী মূলককে প্রবেশের জন্য অর্থ অবস্থানে নির্দেশ করে, তারা প্যারাতেও নির্দেশ করে। আর আরেক টাইপের মূলক হবে যারা পরবর্তী মূলককে মেটা অবস্থানে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করবে। অর্থাৎ এরকম নির্দেশক মূলক হচ্ছে 2 প্রকার, একটা হলো অর্থ প্যারা নির্দেশক, আর একটা হলো মেটা নির্দেশক। কি ঠিক আছে, যে এই নির্দেশক মূলকগুলো হচ্ছে 2 প্রকার, একটা হলো অর্থ প্যারা নির্দেশক আর একটা হলো মেটা নির্দেশক। অর্থাৎ যে সকল মূলকগুলো পরবর্তী মূলককে প্রবেশের জন্য অর্থ এবং প্যারা অবস্থানে নির্দেশ করে তারা হচ্ছে অর্থ প্যারা, আর যারা মেটা অবস্থানে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে তারা মেটা। এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা ভাইয়া, যারা অর্থ প্যারা মানে এই জায়গাতে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে, কেন তারা ওই জায়গায় নির্দেশ করে, এই জায়গায় করে না কেন? আর যারা এই জায়গায় প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে মানে মেটা নির্দেশক, তারা এই জায়গায় করে না কেন? এটার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আগামী পর্বে হবে, মানে আগামীকালকে তোমাদের ক্লাস আছে 12:30টায়, আগামীকালকের ক্লাসে হবে। আজকে শুধু টেকনিকটা তোমাদের আমি শেখাবো যে কি করে তুমি চিনবা কারা মেটা নির্দেশক, কারা অর্থ প্যারা নির্দেশক। এই টেকনিকটা শেখাবো, কিন্তু বিস্তারিত কেন অর্থ প্যারা, কেন মেটা জানি না, কালকেও সেটা শেখাতে পারবো কিনা, বোধহয় কালকেই হবে, কারণ এর আগার খুব বেশি ক্লাস নাই তো। হ্যাঁ, কালকে হবে নিশ্চিত। কালকে 12:30টার ক্লাসে আমরা এইটা করব যে কেন এটা, মানে যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ তারা কেন অর্থ প্যারা, আর যারা মেটা নির্দেশক গ্রুপ তারা কেন মেটা, এইটা আমরা আগামী পর্বে মানে আগামীকাল 12:30টার ক্লাসে করব। আজকে শুধু টেকনিকটা বলি ভাই তোমাদের, সেটা হলো যে সকল মূলকে পাই বন্ধন থাকে, যে সকল মূলকে পাই বন্ধন থাকে তারা মেটা নির্দেশক। ঠিক আছে, যে সকল মূলকে পাই বন্ধন থাকে তারা মেটা নির্দেশক। এটা মাথায় রাখবা তোমরা, যে যে সকল মূলকে পাই বন্ধন থাকে। দেখি বাবা একটু কেউ কিছু বলছে নাকি, আছে? আচ্ছা, কোনো কোশ্চেন? আরে ভুকা ছেলে হৃদয় খাসান, ভিডিও তো রাখবই, আমি তো রেকর্ড করে দিতে চেয়েছিলাম, জাস্ট না দিয়ে লাইভে নিচ্ছে একটু আর কি ক্লিয়ার ভাই? যে কেন যারা অর্থ প্যারা নির্দেশক তারা অর্থ প্যারা, কেন যারা মেটা নির্দেশক তারা মেটা, আমরা অবশ্যই কালকে ক্লাসে ব্যাখ্যা করব। আজকে শুধু এটা মাথায় রাখবা, যে সকল মূলকে পাই বন্ধন থাকে তারা মেটা নির্দেশক। ওকে, আচ্ছা, তাহলে একটু উদাহরণ দেখি আমরা বুঝতে পারি কিনা কারা অর্থ প্যারা কারা মেটা। তাহলে আমরা বলেছি যে সকল মূলকে পাই বন্ধন থাকে তারা মেটা নির্দেশক, তাই না? এই প্রশ্ন যে কত জায়গায় এসছে, তোমরা যারা প্রশ্ন ঘাটাঘাটি করো দেখবা মিনিমাম 100টা এমসিকিউ পাবা ফাইনাল পরীক্ষা আর অ্যাডমিশন টেস্ট মিলে,
যে নিচের কোনটি মেটা নির্দেশক, কোনটি অর্থপ্যারা নির্দেশক। এত এসছে এটা পরীক্ষায়, কি ঠিক আছে? এটা চেনা খুবই সহজ। দেখো দেখি আমরা নাইট্রো মূলকটা কি নির্দেশক। নাইট্রো মূলকের গঠন আমরা জানি এইটা। তাহলে যেহেতু নাইট্রো মূলকে পাই বন্ধন আছে, তাহলে অবশ্যই নাইট্রো মূলকটা হবে মেটা নির্দেশক, কি ঠিক আছে? যেসব মূলকে আমরা কি বলেছি পাই বন্ধন থাকে তারা মেটা নির্দেশক, অতএব নাইট্রো মূলকটা হচ্ছে মেটা নির্দেশক। আচ্ছা, কার্বক্সিলিক মূলকটা কি নির্দেশক? তাহলে এটা স্ট্রাকচার কি জানি আমরা, আরো কিছু চমৎকার সিস্টেম আছে। আজকে প্রথম ক্লাসে যদি সব হয়ে যায় তাহলে পরবর্তীতে আমরা কি করব সেগুলো আস্তে আস্তে বলবো। আমি হয়তো আস্তে আস্তে মানে কালকেই বলবো। কালকে যখন দেখাবো যে যারা অর্থপ্যারা নির্দেশক তারা কেন অর্থপ্যারা নির্দেশক, আর যারা মেটা নির্দেশক তারা কেন মেটা নির্দেশক, সেটা যখন দেখাবো তখন আমি এটা হয়তো বলে দিব আরো টেকনিকগুলো। তাহলে আপাতত যেহেতু আমরা পাই বোন দেখতে পাচ্ছি, তার মানে এটাও মেটা নির্দেশক। ওকে, অ্যালডিহাইড মূলকটা কি নির্দেশক? অ্যালডিহাইড মূলকের স্ট্রাকচার কেমন? এইটা হলো আমাদের অ্যালডিহাইড মূলকের স্ট্রাকচার। তার মানে এখানেও যদি পাই বন্ড আছে, তার মানে এটাও মেটা নির্দেশক। ওকে, এই যে CH3 মিথাইল গ্রুপ, এটার স্ট্রাকচার কেমন? এই যেটা, তাই না? এটা তো মিথাইল মূলক। এখানে কি কোনো পাই বন্ধন আছে? তার মানে এটা হবে অর্থপ্যারা। অর্থপ্যারা, এটা হলো অর্থপ্যারা নির্দেশক, যেহেতু এখানে কোনো পাই বন্ধন নাই। তোমরা আমাকে একটু, যে 50-52 জন স্টুডেন্ট ক্লাসে আজকে আসো, একটু কমেন্টে জানাও তো ভাই ওএইচ মূলকটা কি নির্দেশক। শুধু ওপি লিখবা অথবা এম লিখবা, তাহলেই বুঝতে পারবো আমরা। ওপি দেখলে আমি বুঝতে পারবো অর্থপ্যারা, আর এম দেখলে বুঝতে পারবো মেটা। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও ওএইচ মূলকটা কি নির্দেশক হবে। একটু তোমরা কমেন্টে আমাকে জানাও ওএইচ মূলকটা কি নির্দেশক হবে। অর্থপ্যারা হলে ওপি লেখো, আর যদি মেটা হয় তাহলে এম লিখো। ওএইচ মূলকটা কি নির্দেশক। আচ্ছা, জুবাইল আর মাহমুদ লিখছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, ফেরদৌস শাম্মী অর্থপ্যারা লিখেছ। কি লিখছে? সানশাহিন রোজ অর্থপ্যারা, এস এম অন্তর অর্থপ্যারা, লুৎপুর আহমেদ নাদিম মেটা। নাদিম ও দেখে কি মেটা মনে করছো? আচ্ছা, সৌরভ হাসান অর্থপ্যারা, আজ অর্ণব অর্থপ্যারা, থ্যাংক ইউ। একটু লুৎফর রহমান নাদিম খেয়াল করো তো ভাইয়া, তুমি একটু খেয়াল করো তো ভাই, একটু নাদিম একটু খেয়াল করো ভাইয়া। ওয়েসটা কি এরকম না? দেখো দেখি, এই যে ওয়েস, এখানে কি কোনো পাই বন্ধন আছে? তার মানে অবশ্যই এটা কিন্তু অর্থপ্যারা। নাদিম একটু কমেন্টে জানাও তো ভাইয়া তুমি বুঝতে পারলা কিনা। জাস্ট পাই বন্ধন থাকলে বুঝবা মেটা, আর পাই বন্ধন না থাকলে অর্থপ্যারা। যেমন পরীক্ষায় দিয়ে দিল এইটা কি নির্দেশক? NH2, অবশ্যই অর্থপ্যারা, কারণ এটার স্ট্রাকচার হচ্ছে এইটা। অতএব এইটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। ওকে, তাহলে আমরা মোটামুটি অর্থপ্যারা নির্দেশক মূলকগুলো চিনতে পারবো। আর বেনজিন বলয়ের কোন পজিশন অর্থ, কোন পজিশন প্যারা, কোন পজিশন মেটা আমরা এটা বুঝতে পারবো। তাহলে আমরা চলে যাই যে বিক্রিয়াটা প্রথমে লিখেছিলাম, এই যে টলুইনের ক্লোরিনেশন হ্যালোজেন বাহকের উপস্থিতিতে। যেহেতু শোনো, সব সময় খাতায় বইয়ে নোট করবা। ধরো বইয়ে একটা এক্সেস, যেমন একজন আমাকে জিজ্ঞেস করছো, প্রথমে দেখলাম যে ভাইয়া মিথাইল মূলক তো অর্থপ্যারা নির্দেশক, তো একটা বিক্রিয়ায় দেখলাম যে মেটা হয়েছে, ওই ব্যাখ্যা আমি দিব, এখনো হয়নি ওটা আগামীকালকের ক্লাসে ব্যাখ্যাটা আমি দিব, আজকে না সেটা। হ্যাঁ, যেহেতু 22 তারিখের ক্লাসে ওই ব্যাখ্যাটা আমি দিইনি, আজকে তোমাদের 22 তারিখের ক্লাসটা হুবহু রিপিট হচ্ছে। ওকে, যেহেতু তোমরা কেউ গ্রুপে পোস্ট দিলা না ক্লাসটা, তার মানে কারো কাছে ক্লাসটা নাই। তো যেটা বলছিলাম, তাহলে এর সঙ্গে ক্লোরিন যদি বিক্রিয়া করায়, তাহলে মিথাইল গ্রুপ যেহেতু অর্থপ্যারা নির্দেশক, মিথাইল গ্রুপটা কি ভাই? যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তাহলে কি হবে দেখো তো, CH3 ঠিকই আছে, তাহলে Cl, একটা Cl যাবে অর্থ অবস্থানে, আরেকটা Cl যাবে প্যারা অবস্থানে। এই যে প্যারা অবস্থানে, একটা হলো অর্থ ক্লোরোটলুইন, একটা হলো অর্থ ক্লোরোটলুইন, আর একটা হলো প্যারা
ক্লোরোটলুইন। আর যেহেতু দুইটা বেনজিন বলয় তাই না, তোমরা সমতার জন্য সামনে 2 দিতে পারো, তাহলে ক্লোরিনে তোমার 2 অণু লাগবে, তাহলে এখান থেকে একটা এইচ চলে যাবে, এখান থেকে একটা এইচ চলে যাবে তাই না, তাহলে 2 অণু HCl তৈরি হবে। যদি এই বিক্রিয়া পূর্ণ করতে দেয় তাহলে এইভাবে পূর্ণ করতে হবে। যেহেতু মিথাইল গ্রুপটা অর্থপ্যারা নির্দেশক, তাই আমার এখানে 2টা উৎপাদ হবে। কি কি? একটা অর্থক্লোরোটলুইন, একটা হবে প্যারাক্লোরোটলুইন। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই বিষয়টা তোমরা বুঝতে পারলা কিনা। আচ্ছা, লুৎপ্রভা নাদিম লিখেছে বুঝতে পারলাম স্যার, থ্যাংক ইউ নাদিম। নেট সমস্যা করছে না? কি ব্যাপার, কি বন্ধ হয়ে গেছে নাকি? না, শুক্রবারে বিকেলের ক্লাসও যদি এই অবস্থা হয় কি বলবো বলো। হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করি ভাই, বোধহয় ঠিক হয়ে যাবে। একটু ভিতরে নিলেই বোধ হচ্ছে। সিগন্যাল কত আছে? তোমার নেটেরই প্রবলেম, বুঝছো? ওকে, এই যে বোধ হয় ঠিক হয়ে গেছে তাই না? ঠিক হয়ে গেছে ভাই, এখন এখন ক্লিয়ার। তাহলে সবাই ক্লিয়ার ভাই, এখন ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ না। হ্যাঁ আচ্ছা একটু ওয়েট করো ভাই, তাহলে হবে না, এখন তো ইয়ে নাই, ধরো ধরো যে চেয়ার দিয়ে দাও ওটা।